কয়েকটা স্টেশনে নিউরোলজি আসতে পারে, যেমন হচ্ছে স্টেশন 2 তে আসতে পারে, হ্যাঁ, যে কোনো একটা সিমটম নিয়ে আসতে পারে। সাপোজ একটা পেশেন্ট হেডেক নিয়ে আসছে অথবা সিজার নিয়ে আসতে পারে, হ্যাঁ, মানে একটা সিমটম নিয়ে স্টেশন 2 তে একটা কেস দিতে পারে। এটা একটা মানে হিস্ট্রি স্টেশনে। স্টেশন 3 তে তো আমরা জানি নিউরোলজি একটা শর্ট কেস থাকবে, তাহলে নিউরোলজি আমরা স্টেশন 3 তেও মানে পাবো, এটাতে কোনো মাফ নাই। আচ্ছা, কি ধরনের শর্ট কেস থাকবে বা সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আর স্টেশন 5 এও কিন্তু মাঝে মাঝে নিউরোলজি কেস দিতে পারে, হ্যাঁ, ইন্টারেস্টিং কেস অথবা যে কোনো, যেমন কমনলি যেমন হেডেক দিয়ে দিতে পারে, আইআইএইচ অনেক সময় আসে, অথবা টিআইএ দেয়, কমনলি টিআইএ দেয় ইন্ডিয়াতে, হ্যাঁ। তো কাজেই কেস যখন পাবে না, ভালো কেস পাবে না, এগুলোও ভালো কেস নিউরোলজি কিন্তু দিয়ে দিতে পারে সাজায়। তো কাজেই এই 3টা স্টেশনে আপনারা নিউরোলজি ফেস করতে পারেন। আচ্ছা, স্টেশন 4 এ নিউরোলজি ওইভাবে না আসলেও কিছু মানে ফাংশনাল ডিসঅর্ডার, যেগুলো নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকতে পারে, সেরকম ডিজিজ আসতে পারে। যেমন এরকম একটা কেস দিয়েছিল যে একটা ফিজিওথেরাপিস্ট তার হঠাৎ করে মানে একপাশে উইকনেস ডেভেলপ করেছে, হ্যাঁ। তো সে ডিউ টু এটা ফাংশনাল, হ্যাঁ, এটা একটা নিউরোলজিক্যাল অ্যাসপেক্টস হতে পারে। অথবা অনেক সময় স্টেশন 4 এ আরেকটা আসে, ওটা হচ্ছে আলঝাইমার্স, হ্যাঁ, অ্যাডভান্স স্টেজে আলঝাইমার্স এর কাউন্সেলিং আসে। তো দেখেন অনেকগুলো স্টেশনে কিন্তু আমাদের নিউরোলজি আসতে পারে। যে নিউরোলজি আমাদের আ খুব ভালো মতো এট লিস্ট যেগুলো আমাদের লাগেই পেসেস এ, সেগুলো আমাদের শিখতে হবে। এবং নিউরোলজি এমনিতেই অনেক ভাস্ট একটা চ্যাপ্টার। সবাই আমরা জানি যে আমাদের একদম যেকোনো বইয়ের লাস্টের দিকে থাকে। আমাদের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত যত ধরনের আমরা পড়াশোনা করছি, নিউরোলজি দেখা গেছে লাস্টে থাকে। আর কার্ড আইটেম সবগুলো লাস্টের দিকে থাকে। ডেভিডসনও দেখা যায় লাস্টের দিকে চ্যাপ্টারের মধ্যে পড়ছে। কাজে নিউরোলজিটা এমনিতেই ভাস্ট। আমরা অনেক পরে পড়ি, একটু কমপ্লিকেটেড। সবকিছু মিলে নিউরোলজিটা একটু কম পড়া হয় আমাদের। আমাদের এখানে নিউরোলজি শেখানো কমপ্লিট নিউরোলজিস্ট, আপনাদের নিউরোলজিস্ট বানানোর কোনো ইচ্ছা নাই বা হওয়ারও দরকার নেই আমাদের। আমরা মানে মেডিসিনে আমাদের ইউজ করতে পারবো, সে ততটুকুই নিউরোলজি অ্যাজ এ রেজিস্ট্রার। আপনি যখন বেসিস এর জন্য পড়বেন, আপনি নিজেকে ইউকে একটা হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কল্পনা করবেন এবং সেই রেজিস্ট্রারে যতটুকু স্কিল, যতটুকু নলেজ দরকার সে ততটুকু থাকলেই হবে। এবার আপনাকে নিউরোলজিস্ট হইতে হবে না। একদম খুব জটিল ডায়াগনোসিস করার প্রয়োজন হবে না। হ্যাঁ? যেগুলো আমরা অনেক সময় হাসপাতাল কেন্দ্রিক রোটেশনে দেখি। কাজেই এজন্য খুব বেশি প্রেশার নেওয়ার কিছু নাই। কমন কেস গুলোই আসে। তাহলে আমরা দেখি যে কিভাবে আসতে পারে, সেটা তো বললামই মুখে। তাহলে আমরা কিভাবে শিখবো তাহলে নিউরোলজি এখানে? যেহেতু আমরা নিউরোলজি এখানে থিওরিটিক্যাল পার্টটা কিভাবে শিখবো? একটা হচ্ছে অ্যাপ্রোচ টু সিম্পটমস। কমন কিছু নিউরোলজিক্যাল সিম্পটমস আছে যেগুলো অ্যাপ্রোচ গুলো আমরা শিখবো। হ্যাঁ? আচ্ছা। আর সেকেন্ড হচ্ছে নিউরোলজি শর্টকাট, যেটা স্টেশন 3 এর জন্য। অ্যাপ্রোচ টু সিম্পটমটা আমাদের কাজে লাগবে স্টেশন 2 এবং 5 এ। তো এই ২ টা জিনিসই আমাদের শেখার উদ্দেশ্য নিউরোলজিতে। আচ্ছা, এখন তাহলে কি ধরনের নিউরোলজির সিম্পটম আসে পরীক্ষায়? নিউরোলজি অনেক মানে অনেক সিম্পটম আছে। তবে কমন যে সিম্পটম গুলো সেগুলোই পরীক্ষায় আসে। এর মধ্যে হেডেক একটা কমন, হ্যাঁ? একিউট সিভিয়ার হেডেক তো বানায় দিতে পারে। হ্যাঁ? একটা নরমাল পেশেন্টকে বসায় দিয়ে সাজায় দিতে পারে। সেটা সাবঅ্যাকুয়েট হেমোরেজ হইতে পারে, মাইগ্রেনের মতো হেডেক বলতে পারে। হ্যাঁ? তো কাজে এটা একটা মাথায় রাখতে হবে। ক্রনিক হেডেক এর ক্ষেত্রে অনেকভাবে টেনশন হেডেক দিতে পারে, প্রাইমারি টাইপ দিতে পারে, সেকেন্ডারি টাইপ দিতে পারে। অনেক সময় দেখি যে আইআইএইচ দেয়, পিপিলিডিমা থাকে। মানে রিয়াল পেশেন্টও দেয়। অনেকে ভাবে যে ক্রনিক হেডেক দিছে, দিস ইজ নট রিয়াল পেশেন্ট। দেখা যায় যে ফান্ডোস্কোপিটা ঠিকমতো করে না। সেক্ষেত্রে কিন্তু ইউকেতে আইএএস থাকে। হ্যাঁ? তো রেজিস্ট আইসিপির কারণে অনেক সময় দেখা যায় তাদের বাইলেটারাল, হ্যাঁ? মানে যেটা ফলস লোকালাইজিং সাইন আমরা বলি। 6 ক্রেনিয়াল নার্ভ পালসি থাকে। তো কাজেই আ হেডেক কিন্তু অনেকভাবে আসে। সিজার কিন্তু স্টেশন 2 তে কমনলি দেয়। স্টেশন 5 এও দিতে পারে সিজার। মানে মেইনলি সিজার তো আর পেশেন্ট এসে বলে না আমার সিজার। কেউ কি বলতে পারবেন সিজার প্রেজেন্টেশন কি বলে পেশেন্ট? একজন বলেন, ডক্টর উইনি বলেন তো। পেশেন্ট কি প্রেজেন্ট করবে? সিজারের পেশেন্ট এসে কি বলবে? আপনার সাথে একটু ইন্টারেক্ট করেই করুন। পেশেন্ট এসে বলবে জার্কি মুভমেন্ট অফ দ্য বডি। পেশেন্ট কি বলতে পারবে তার জার্কি মুভমেন্ট কি সবসময় বলতে পারবে? সে বলবে যে লস অফ কনশাসনেস, তাই না? মেক্সিমাম ক্ষেত্রে। জার্কি মুভমেন্ট তো তার মানে আত্মীয়স্বজনরা বলবে যারা আশেপাশে ছিল। সে তো এটা বুঝতে পারবে না। পেশেন্ট বলবে যে আই লস মাই কনশাসনেস, তাই না? অনেকটা সিনকোপির ডিডি হিসাবে আসে। মানে সিনকোপির সাথে একটা আ কন্ট্রাস্ট আসে, হ্যাঁ? তো এইভাবে আসে সিজারটা। আচ্ছা। তো আমরা সিজার সম্পর্কে উইকনেস অনেকভাবে আসতে পারে পরীক্ষায়। একটা বললাম যে টিআই হিসেবে আসতে পারে, ট্রানজিয়েন্ট উইকনেস।
অথবা স্ট্রোক নিয়ে স্ট্রোক সাজায় দিতে পারে। স্ট্রোক কেস যদি ভালো স্টেশন 5 না পায় স্ট্রোক বসায় দিতে পারে একটা যে উইকনেস নিয়ে আসছে। প্রক্সিমাল মায়োপ্যাথি, বিভিন্ন ধরনের প্রক্সিমাল মায়োপ্যাথি থাকে, হ্যাঁ? বিশেষ করে জেনেটিক যে কজ গুলো, হ্যাঁ? ডুচেনি, বেকারস, হ্যাঁ? এগুলো আসতে পারে। ইভেন এমএনডিও দেখা গেছে পরীক্ষায় দিছে। দেখা যায় মাসল ওয়াস্টিং নিয়ে আসছে, পেশেন্ট কমপ্লেইন করতেছে উইকনেস। এবং এমনও ক্যান্ডিডেট ছিল আমাদের যে পরীক্ষা নার্ভাস হয়ে সে এমএনডি কে বলে আসছে স্ট্রোক। কারণ যাক এক্সাজারেটেড পাইছে, উইকনেস পাইছে, বাট আসলে ছিল এমএনডি। তো কাজে কারণ কিন্তু হিস্ট্রিটা বুঝতে হবে। হিস্ট্রি ছিল সেটা অনেক দিনের হিস্ট্রি। তো ওই জিনিসটা পরীক্ষার সময় কিন্তু যতই আমরা ভাবি দূর এটা তো সহজ কেস, পরীক্ষার সময় কিন্তু মাথা কাজ করে না। মায়াস্থেনিয়া গ্রেভিস কিন্তু আমরা গতদিন দেখলাম, তাই না? স্যাটারডে যারা দেখলাম মায়াস্থেনিয়া গ্রেভিস কিন্তু স্টেশন 3 তে দিতে পারে এবং পেশেন্ট হিসেবে দিতে পারে। উইকনেস, প্রক্সিমাল উইকনেস নিয়ে প্রেজেন্ট করছে অথবা তার ভিশন প্রবলেম নিয়ে প্রেজেন্ট করছে। এভাবে কিন্তু পরীক্ষা দিতে পারে স্টেশন 5 এ। হ্যাঁ? স্টেশন 2 তে দেওয়ার সম্ভাবনা একটু কম যেহেতু এগুলো সাইন আছে অনেক কিছু। ডিমেনশিয়া, হ্যাঁ, ডিমেনশিয়া পেশেন্ট কিন্তু স্টেশন 2 তে দিতে পারে। ডিমেনশিয়া, ডিফারেন্ট কজ অফ ডিমেনশিয়া। তো এগুলো অ্যাপ্রোচ শিখতে হবে। ডিলিরিয়াম, ডিলিরিয়াম ইউজুয়ালি স্টেশন 5 এ দেয়। হ্যাঁ? অনেক সময় দেখা যায় যে একটা পেশেন্টকে একটা টক্সিক পেশেন্ট বা মোটামুটি টক্সিক পেশেন্টকে একটা শোয়ায় তার ছেলেকে দাঁড় করায় দিয়ে হিস্ট্রি নিতে বলে। দেন আপনাকে কজ অফ ডিমেনশিয়া, ডিলিরিয়াম বের করতে হবে। ডিলিরিয়ামকে মানে আরেকটা কি যদি আমি আরেকভাবে বলি এটা কি বলে? ডিলিরিয়াম আরেকটা টার্ম কি ইউজ করে বলেন তো? অ্যাকিউট কনফিউশনস। অ্যাকিউট কনফিউশনাল স্টেট। হুম হ্যাঁ? হুম। সেটা একটা ডিলিরিয়াম। মানে এটা একটা মানে কমন প্রেজেন্টিং। আরেকটা ইন্টারেস্টিং ডিসঅর্ডার আমরা মানে পার্ট 2 তে অনেকে পড়ছেন। পেসেসও দেয় এটা। এবং স্পেশালি স্টেশন 2 তে দেয় ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়া। হ্যাঁ? ডেভিডসনে অল্প করে লেখা আছে। তো এটাও অনেক সময় পরীক্ষায় আসে। তো এই জিনিসগুলো আমাদের অ্যাপ্রোচ গুলো শিখতে হবে। আচ্ছা, সেনসরি ডিস্টারবেন্স কিন্তু পরীক্ষায় আসে। স্টেশন 3 তে তো আসেই। যেমন আপনাকে শর্ট কেস হিসেবে দিতে পারে সেনসরি মোটর পলিনিউরোপ্যাথি। বাট স্টেশন 5 এও দেয়। ওই চেন্নাইতে ইনভেরিয়েবলি একটা কেস দেয় যে ডায়াবেটিক পেশেন্ট এরকম বার্নিং ফিট নিয়ে আসছে। দেন ওই পেশেন্ট আবার অ্যালকোহলিক, ওই পেশেন্ট আবার মেটফর্মিন পায়। হ্যাঁ? তো এগুলো কিন্তু কজ। তো ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি তো অবশ্যই 1 নম্বর কজ। বাট অ্যালকোহল, মেটফর্মিন এগুলো ডিডি জানতে চাই ওরা। কাজে তখন আপনাকে ওই স্টেশন 5 এ হিস্ট্রি নিতে হবে সুন্দর করে। তারপর হচ্ছে আপনার ডায়াবেটিসের হিস্ট্রি নিতে হবে, অ্যালকোহল, মেটফর্মিন এর হিস্ট্রি নিতে হবে। দেন আপনাকে সুন্দর করে এক্সামিনেশন করতে হবে যে স্টকিং প্যাটার্নের যে সেন্সরি লস সেটা আপনাকে শো করতে হবে। কার্পাল টানেল তো অনেক সময় প্রায়ই দেয়, সাজায়ও দেয় অনেক সময় কেস। হ্যাঁ? তো কার্পাল টানেল আমরা তো জানি কিছু ডিসঅর্ডার কার্পাল টানেল বেশি হয় যেমন হাইপোথাইরয়েডিজম, এন্ডোক্রাইন ডিসঅর্ডার গুলাতে। যেগুলো তো ওয়েট গেইন হয়, ফ্লুইড রিটেনশন হয়, অ্যাক্রোমেগালি, হ্যাঁ? এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস অনেক সময় কার্পাল টানেল হতে পারে যেহেতু স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। তো কাজেই এইভাবেও দিতে পারে স্টেশন। হ্যাঁ? কিভাবে আসে এগুলো আমাদেরকে জানতে হবে। ইনভলভলিভ মুভমেন্ট ট্রেমর কোরিয়া একটু রেয়ার পরীক্ষায় কারণ এইসব কেস পাওয়া যায় না। রিলেটিভলি মানে কমন না পেশেন্ট কেসগুলো। তো এই কেসগুলো কমনলি আসে না ইউজুয়ালি মানে লাক খারাপ হলে আসতেও পারে। যেমন এসেনশিয়াল ট্রেমর একটা বসায় দিতে পারে। অথবা আপনার পার্কিনসন, হ্যাঁ পার্কিনসন দিতে পারে পরীক্ষার সময় ট্রেমর নিয়ে। হ্যাঁ, এটা একটা হতে পারে। আর কোরিয়া কিন্তু ২-১ টা জায়গায় কোরিয়া স্টেশন 3 তে আসছে। ওইটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। হ্যাঁ? তো এগুলো নিয়ে আমরা ডিসকাস করব মানে আস্তে, আস্তে যখন আমাদের কেসগুলো কভার করব। আজকে আমরা যেহেতু ইনিশিয়াল ক্লাস আমরা আমাদের আউটলাইন করলাম যে আমরা কি, কি পড়ব। হ্যাঁ? তো এই লিস্ট থাকলে সুবিধা হবে যে আমাদের কি কভার করতে পারলাম, আমরা কি কভার করতে পারলাম না। কি কেস আমার দেখা দরকার। একই কেস বারবার দেখাচ্ছে আমি যে কেসটা দেখতে পারতেছি না, সেই কেসটা আমি খুঁজবো। হুম? আর আপনাদের এখানে একটা বিশাল গ্রুপ আমাদের কোর্সের মধ্যে আছেন। তো কাজে আমি সবাইকে বলব সবার মধ্যে একটু কমিউনিকেশন ডেভেলপ করতে। সাপোজ খুব একটা ভালো ইন্টারেস্টিং পেশেন্ট পাইলেন। অবশ্যই পেসেস ওরিয়েন্টেড। আ পেসেস এর বাইরে না। যেমন কমন একটা কেস যেমন ধরেন আমরা এই কেসটা পাচ্ছি না। সাপোজ এরকম একটা কেস পাচ্ছি না যেটা হচ্ছে আইআইএইচ একটা আপনি হাসপাতালে দেখলেন। তো আইআইএইচ এর পেপিলিডেমা আছে, তারপরে বাইল্যাটারাল সিক্স নার্ভ পালসি আছে। সেটা আপনি একটু গ্রুপে বলে দেন যে এই হাসপাতালের এই জায়গায় এই কেসটা আছে। তাহলে কি অন্যরা দেখতে পারলো। হ্যাঁ? অন্যদের উপকার হলো। তো এই যে একটা বিশাল আমরা গ্রুপ এটার ফেসিলিটি কিন্তু এটার সুবিধা কিন্তু আমাদের নিতে হবে। হ্যাঁ? নিজেদের মধ্যে শেয়ারিং করতে হবে। যে আমি দেখলাম একটা এডিপি-কেডি পাইলাম, চুপচাপ দেখে চলে আসলাম। এরকম করলে হবে না। অন্যদের সাথে শেয়ার করতে হবে। তখনই কিন্তু দেখা যাবে যে আপনাদের গ্রোথ হবে। হ্যাঁ? কাজে এইজন্য বিশাল গ্রুপ একসাথে কোর্স করারও একটা সুবিধা আছে। একজন আরেকজনের সাথে ফেসিয়াল পেইন এটা একটু রিলেটিভলি আনকমন পরে তবে দিতে পারে। খুব কমই আসছে এটা। এগুলো হচ্ছে মোটামুটি স্টেশন 2 এবং 5 এ কেস। আরো ২-১ টা থাকতে পারে। তো ওগুলো আমি আস্তে, আস্তে এড করব।
আর কমন শর্ট কেস কোনগুলো? হ্যাঁ, অলরেডি স্যাটারডে ব্যাচে কিন্তু অলরেডি একটা শর্ট কেস ক্লাস হয়ে গেছে আমাদের নিউরোলজি আমরা করেছি। সাথে একটা মনে হয় শরীফ ভাই স্টেশন 5 করেছিল। স্টেশন 5 আমি আপনাদেরকে প্রথম মাসটা না করতে দিতে চাচ্ছি, কারণ একেবারে নতুন। এখন স্টেশন 5 গুলো আপনারা অনেকে এক্সামিনেশন সিস্টেম গুলো জানেন না। কাজে একটু আস্তে ধীরে শুরু করবো আপনাদের। তবে যদি ভালো কেস পাই, যেমন রিউমাটোলজি যদি ভালো কেস পাই, করাই ফেলতে পারি। হ্যাঁ? আচ্ছা, যাই হোক, এখন দেখেন এবার হচ্ছে লোয়ার লিম্ব। তাহলে আমরা যদি শর্ট কেস গুলোকে ভাগ করি, লোয়ার লিম্বের মধ্যে স্ট্রোক, হ্যাঁ? আপনারা এখানে ধরেন 20-22 জন আছেন, হ্যাঁ? 22 জনের মধ্যে পরীক্ষার মধ্যে কিন্তু 15 জনই পাবেন কিন্তু স্ট্রোক। হ্যাঁ? কাজে নিউরোলজি যে এত কঠিন কেস, মায়োটনিক ডিস্ট্রফি, এই এমএনডি, এগুলা কিন্তু খুব কম, রেয়ারলি পরীক্ষায় আসে। পরীক্ষায় আসে বলতে কি, ওরা তো এগুলো কেসগুলো তো রেয়ার। যেসব হাসপাতালে পরীক্ষা হয়, ওদের কাছে স্ট্রোকটাই কমন। যেকোনো হাসপাতালে স্ট্রোক পাওয়া যায়, স্ট্রোকের পেশেন্ট। তো স্ট্রোক স্টেশন 5 ও স্টেশন 3 তে দেওয়াটা খুব ইজি, মানে শর্ট কেস। এইজন্য স্ট্রোকটা খুব ভালোমতো শিখতে হবে এবং স্ট্রোকটা পুরো মানে স্ট্রোকের প্রেজেন্টেশন, বলাটা, ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট একদম ঠোঁটের আগায় থাকতে হবে। যাতে এই স্ট্রোক পাওয়ার পর কেউ যাতে মানে 20 এ 20 ছাড়া ফেরত না আসে। হ্যাঁ? কারণ এটা একটা ইম্পোর্টেন্ট। স্পাস্টিক প্যারাপ্যারেসিস অথবা কোয়াড্রিপ্যারেসিস, এটা আমরা গতদিন কেস দেখেছি, যারা কেস স্যাটারডে যারা উইথ সেন্সরি লেভেল, উইদাউট সেন্সরি লেভেল হতে পারে। ওইদিন আমাদের উইথ সেন্সরি লেভেল ছিল। ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস আমরা দেখেছি। হ্যাঁ? আর মোটো নিউরোপ্যাথি, এটা একটা ভ্যারাইটি। তারপর হচ্ছে সেন্সরি মোটর নিউরোপ্যাথি, পলিনিউরোপ্যাথি, যেটা আমরা বললাম যে ব্লক স্টকিং প্যাটার্ন। ইউনিল্যাটারাল ফুড ড্রপ, এটা যদি একটু কঠিন কেস দিতে চায় অথবা ওদের কাছে অ্যাভেলেবেল থাকে, বিশেষ করে কমন পেনিয়াল নার্ভ পালসি সাথে L5 রেডিকুলোপ্যাথি, এটা ডিডি হিসাবে আসে। এটা আমরা যদি কেস পাই আমরা দেখিয়ে দিব, আর যদি না পাই আমরা পরবর্তীতে একটু ডিসকাস করব। আচ্ছা, আপার লিম্ব থেকে কি আসে? ইউজুয়ালি স্ট্রোক দিয়ে পারতে পারে। স্ট্রোকের পেশেন্টকে আপার লিম্ব এক্সামিনেশন করতে দিতে পারে। আপার লিম্বে ইউজুয়ালি মায়োস্টিনা গ্রেভিস এইসব পেশেন্টকে দেয়, যেটা আপনাকে দেখে ডায়াগনোসিস, স্পট ডায়াগনোসিস আমরা বলি। মায়োটনিক ডিস্ট্রফি পেশেন্ট একটা আছে কোচিতে, ওকে প্রায়ই দেয়। হ্যাঁ? তো সেটাও আমরা বলি স্পট ডায়াগনোসিস, দেখে ডায়াগনোসিস করতে হয়, নাহলে আপনি বুঝতে পারবেন না। তবে পার্কিনসন ডিজিজ তো দেখে বোঝা যায়, এটা আপার লিম্ব করতে দিতে পারে। এমএনডি পেশেন্ট কিন্তু আপার লিম্ব করতে দিতে পারে। এটা আপার লিম্ব। ক্রেনিয়াল নার্ভ তো অনেকভাবে আসতে পারে। গতদিন আমরা বেশ কয়েকটা সুন্দর ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন দেখলাম। তো এর মধ্যে অপথ্যালমোপ্যাথি, হ্যাঁ? বিভিন্ন ধরনের অপথ্যালমোপ্যাথি নিয়ে আসতে পারে। সেটা হতে পারে আম 3, 4, 6, হ্যাঁ? এভাবে আসতে পারে। অথবা গ্রেভসও আসতে পারে। গ্রেভসও বসা দিতে পারে। মায়োস্টেনিয়া গ্র্যাভিস দিতে পারে অপথ্যালমোপ্যাথি হিসাবে। মায়োটনিক ডিস্ট্রফি, ইউজুয়ালি বাইল্যাটারাল টোসিস, ইউজুয়ালি ওদের অপথ্যালমোপ্যাথিটা একটু কম হয়, টোসিসটা বেশি থাকে। পার্কিনসন ডিজিজ দিতে পারে ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনের পার্ট হিসাবে। যদিও বা মানে ফেস এক্সামিনেশন পার্ট হিসাবে, যদি ক্রেনিয়াল নার্ভ না, মানে ফেস এক্সামিনেশন করতে দিতে পারে। আইসোলেটেড ক্রেনিয়াল নার্ভ কিন্তু পাওয়া যায়, যেমন বেলস। গতদিন মানে একটা বেলস দেখিয়েছে শরীফ ভাই। বেলস পালসি, হ্যাঁ? 7 ক্রেনিয়াল নার্ভ আইসোলেটেড লোয়ার মোটর টাইপ, হ্যাঁ? 6, যেমন আমি গতদিন একটা 6 দেখিয়েছিলাম আপনাদেরকে, আইসোলেটেড। থার্ড ক্রেনিয়াল নার্ভ আসতে পারে একদম আইসোলেটেড, হ্যাঁ? যে আইবল একেবারে কমপ্লিট টোসিস, আইবল হচ্ছে ডায়ালেটেড পিউপিল ডাউনওয়ার্ডস এন্ড আউটওয়ার্ডস। এটা আমরা পড়বো আস্তে। মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ দিতে পারে 3, 4, 6 একসাথে একদম, হ্যাঁ? কিছু ইটিওলজিতে হয়, যেমন সিবিএসটি তে হয়। বিশেষ ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসে অনেক সময় হয় এই। আর 9, 10 যদি ব্রেইন স্ট্রিমে কোনো লেশন হয়, 9, 10, 12, ওই যে গতদিন আমরা একটা কেস দেখলাম, খুব সুন্দর কেস, 9, 10, 12। আরেকটা ইন্টারেস্টিং মানে সিনড্রোম, ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। এটা মেডুলার ল্যাটারে যখন ল্যাটারাল পার্টে যখন একটা যেকোনো স্ট্রোক অথবা টিউমার হয়, একটা বিশেষ ধরনের ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, এটা আমরা বলি ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। এটা আরেকটা নাম ওয়েলেনবার্গ সিনড্রোম। তো এইগুলো আমরা যদি কেস পাই তো দেখাবো, আর নাহলে থিওরিটিক্যাল অংশটা কভার করার চেষ্টা করবো। আচ্ছা, ডিফারেন্ট প্যাটার্ন অফ ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট পরীক্ষা দিয়ে দেয় অনেক সময়। স্টেশন 5 এও দেয় ওইটা। ইয়েতে দিছি, ইউকেতেও আমি দেখেছি দিতে। এটা হচ্ছে একটা হচ্ছে হোমোনেমাস হেমোনেপিয়া, বিশেষ করে স্ট্রোক, যেটা স্ট্রোকে যেগুলো হয়। আর আরেকটা হতে পারে মানে অক্সিপিটাল স্ট্রোকে হতে পারে। অথবা আপনার দিতে পারে আ আম আ বাইটেম্পোরাল হেমিওনেপিয়া, যেটা পিটুইটারি টিউমারের কারণে হয়। হ্যাঁ? এবং বিভিন্ন ধরনের রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি ইউজুয়ালি কম দেয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা দেয় পরীক্ষায় বেশি। অপটিক অ্যাট্রোপি আসতে পারে। যেমন এই যে গতদিন আমরা দেখলাম একটা অপটিক অ্যাট্রোপি দেখলাম। বাইল্যাটারাল হতে পারে, ইউনিল্যাটারাল, এগুলো কজ গুলো আমাদের শিখতে হবে। আরেকটা ইন্টারেস্টিং ফাইন্ডিং যে আমরা জানি যে রেটিনাইটিস পিগমেন্টোসা কিছু ডিসঅর্ডার হয়।
এটা অনেক সময় আই ফাইন্ডিংস এর ক্ষেত্রে অনেক সময় পরীক্ষা আসে। মোটামুটি আমরা চেষ্টা করব এই কেসগুলোর সাথে আরো ২ একটা কেস আছে আমরা এড করে মোটামুটি এগুলো কভার করা, নিউরোলজিতে এগুলো আমরা কভার করি। এই সিম্পটম গুলো, অ্যাপ্রোচ গুলো আমরা মেইনলি শেখার চেষ্টা করব। আর হচ্ছে এই শর্ট কেসগুলো আমরা পরীক্ষায় থিওরিটিক্যালি শেখা প্লাস বেড সাইডে খুঁজে বের করা। সবসময় সবগুলো যে আমি কথা দিতে পারতেছি না যে সবগুলো আপনাকে, যেমন মায়োটোনিক ডিস্ট্রফি অনেক সময় পাওয়াই যায় না। ৬ মাসেও দেখা যায় না। আবার দেখা যায় যে ১ মাসের ব্যবধানে ২টা পাওয়া যায়। আমরা সবসময় ভিজিলেন্ট থাকবো, আমরা খুঁজতে থাকবো যে এরকম কেস পাই কিনা। এরকম একটু পেসেস ওরিয়েন্টেড বাট একটু রেয়ার কেস যদি আমরা পাই, আমরা সবাইকে রিকোয়েস্ট করবো একটু ইনফর্ম করার জন্য। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের মানে নিউরোলজি আউটলাইন, যে এই হচ্ছে আমাদের শেখার উদ্দেশ্য নিউরোলজিতে। এর চেয়ে খুব বেশি কিছু শেখার দরকার নাই। শিখতে গেলে আরো বরঞ্চ ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। এবার যেটা একদম সবচেয়ে কমন, আপনাদের বললাম না যে 23 জনের 22 জনের মধ্যে 15 জন পাবেন বা 18 জন পাবেন, সেটা হচ্ছে স্ট্রোক। সেটাই আমি আজকে প্রথম শুরু করবো আমাদের আজকের থিওরিটিক্যাল ক্লাস। আজকে থিওরি একটু কম পড়াবো, মানে আজকে অন্যান্য প্রথম দিন তো, এই জন্য আজকে একটু প্রেশার কম দিতে যাচ্ছে আপনাদের। স্ট্রোকের ক্ষেত্রে স্ট্রোক যেটা ইউজুয়ালি লোয়ার লিম্ব এক্সামিনেশন করতে দেয়, আপার লিম্বও দিতে পারে, অথবা অনেক সময় বলে যে দিস পেশেন্ট হ্যাজ গেট প্রবলেম। এটি বেশি এক্সামিনার যদি একটু বেশি খারাপ হয় তখন অনেক সময় এই পর্যন্ত দেয়, তখন আপনাকে গেট দিয়ে শুরু করতে হয়। আর যদি দেখেন যে না, বলতে দিস পেশেন্ট হ্যাজ উইকনেস দ্য লেফট সাইড অফ দ্য বডি, এইভাবে বলতে পারে, স্টেম দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আপনি প্রপার ওয়েতে এক্সামিনেশন, স্ট্রোকে কিভাবে এক্সামিনেশন করতে হয় সেটা তো আমরা বেড সাইডে দেখাবোই। করার পরে তো আপনি লাস্টের কথাটা বলাটা এটা ইম্পর্টেন্ট, যে টু কমপ্লিট মাই এক্সামিনেশন, এটা অনেকে বলতে পারে না। I need to take full neurological history, especially rapidity of onset, এটা শুনতে চাই। কারণ আমরা তো এটা কি বললাম না, এমএনডির সাথে এমএনডি কে স্ট্রোক বলে আসছে অনেকে, হ্যাঁ। টিউমার আমরা জানি যে টিউমারও কিন্তু স্ট্রোকের মতো ফিচার নিয়ে আসতে পারে, বাট দিস ইজ মোর সাব অ্যাকিউট, হ্যাঁ, প্রেজেন্টেশন। ডিমাইলিনেশন কিন্তু স্ট্রোক নিয়ে আসতে পারে। কাজে রেপিডিটি অফ অনসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডিফারেন্সিয়েট whether this is stroke or this is other cause like demyelination or tumor. And এটা বলার পরে an examination of full neurological system including all the cranial nerves. I would like to examine the cardiovascular, এটা must examine the cardiovascular system, especially pulse, carotid buoy and precordia. এটা আমরা শুনতে চাই যে আপনি আদার সিস্টেমের পার্ট হিসেবে, যেহেতু সোর্স অফ স্ট্রোক আমরা জানি, আমাদের স্ট্রোকের দুই ভাবে স্ট্রোক হতে পারে, একটা হচ্ছে থ্রম্বোটিক, একটা হতে পারে হচ্ছে এম্বোলিক। এই সোর্স গুলো বের করা, হ্যাঁ, এই জিনিসগুলো যাতে ওরা দেখতে চায়। তখন আপনি প্রেজেন্টেশনটা এভাবে বলতে পারেন, দিস জেন্টলম্যান হ্যাজ left-sided hemiparesis with left-sided upper motor type of 7 cranial nerve palsy as evidenced by, আপনি যদি বেশি কনফিডেন্ট থাকেন এভাবে শুরু করতে পারেন। Weakness in the left side upper and lower limb, exacerbated deep tendon reflex in left side with left-sided ankle tonus present and plantar extensor. All modalities of sensation are intact. Loss of nasal fold in the left side of the face as well as mouth is deviated towards the right. It was 7 left upper motor type of 7 cranial left. My diagnosis is left-sided hemiparesis with left-sided upper motor neuron type 7 cranial lesion. So I have some differentials for that. Stroke, internal capsule না বললে আপনি যদি stroke বলতে পারেন, হ্যাঁ, right sided, হ্যাঁ, stroke in right side, tumor right, মানে stroke tumor demyelination in the right cerebral cortex. ঠিক আছে, এখন ওরা যেটা এরপরে প্রশ্ন হবে যে ইনভেস্টিগেশন আপনি কি করবেন। ইনভেস্টিগেশন হচ্ছে আপনি এইভাবে বলবেন যে সিটি স্ক্যান অফ ব্রেন অথবা DWMRI, যে কোনো যেটা, DWMRI অ্যাভেলেবল থাকলে এটা বেটার। সিটি স্ক্যান শুনে বললেও এনাফ, কারণ উই নিড টু এক্সক্লুড দ্য হেমোরেজ। ECG, ফাইন্ড আউট দ্য সোর্স, এট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা, টু সি দ্য এট্রিয়াল ফিব্রিলেশন। জিজ্ঞেস করতে পারে ECG কেন করবেন, তখন বলতে হবে যে এট্রিয়াল ফিব্রিলেশন থাকতে পারে। ইকোকার্ডিওগ্রাফি, এনি এম্বোলাইয়াস ছিল কিনা, হ্যাঁ, এনি ওখানে থ্রম্বাস ছিল কিনা হার্টের ভালভের মধ্যে। ক্যারোটিড ডুপ্লেক্স, আমরা জানি ডুপ্লেক্সের উপর ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্ট মডালিটি চেঞ্জ হবে। এবং রিস্ক ফ্যাক্টরস, গ্লুকোজ টলারেন্স, HbA1c, তো ডায়াবেটিস আছে কিনা, ফাস্টিং লিপিড প্রোফাইল এন্ড আদার রুটিন টেস্ট। অনেকে যেটা করে, ভুল যেটা করে, সিবিসি দিয়ে শুরু করে। তখন বলবো যে সিবিসি করে আপনি কি পাবেন স্ট্রোকে, তখন কিন্তু আপনি আটকে যাবেন। এজন্য আপনার প্রথমে স্পেসিফিক দিয়ে শুরু করে দেন আদার রুটিন টেস্ট। সেক্ষেত্রে সিবিসি হতে পারে, বায়োকেমিক্যাল মার্কারের মধ্যে ক্রিয়েটিনিন হতে পারে, ইলেকট্রোলাইট দেখতে পারেন, হ্যাঁ, তো সেগুলো পরে আদার রুটিন টেস্টের পার্ট। বাট আপনাকে মোর স্পেসিফিক যে ইনভেস্টিগেশন গুলো সেগুলো আগে বলতে। ম্যানেজমেন্ট আবার ইন্টারেস্টিং। ম্যানেজমেন্ট একটা যেকোনো একিউট কেসের ম্যানেজমেন্ট কিন্তু একটু ডিফারেন্ট হয়, হ্যাঁ।
ক্রনিক কেসের তুলনায় ডিফারেন্ট হয়। ক্রনিক কেসে আমরা মাল্টিডিসিপ্লিনারি টিম দিয়ে শুরু করি। আর একিউট কেসে হচ্ছে একিউট ম্যানেজমেন্ট আগে করতে হবে আমাকে। আমরা জানি কি স্ট্রোকে মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আসলে আমরা কি করতে পারি? পেশেন্টকে কিন্তু থ্রম্বোলাইসিস করতে পারি, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে ম্যানেজমেন্ট ডিপেন্ডস অন আন্ডারলাইং কজ অ্যান্ড টাইম অফ প্রেজেন্টেশন। If he is brought within 4.5 hours, I will arrange an urgent CT scan and refer the patient to acute stroke unit for further assessment of possible thrombolysis. After thrombolysis and stabilization of patient, we will form a then multidisciplinary team আসবে। অনেকে প্রথমেই মাল্টিডিসিপ্লিনারি টিমের কথা বলে, এটা বলা যাবে। প্রথমে বলতে হবে এটা। নিউরোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পেশালিস্ট নার্স। ম্যানেজমেন্ট দেন আপনি বললেন যে ম্যানেজমেন্ট অপশনস আর জেনারেল মেজার্স, লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট, হেলথ, এগুলো তো বলবেন। স্টপ স্মোকিং, মডারেট অ্যালকোহল কনজাম্পশন, হ্যাঁ, ইফ দ্য পেশেন্ট ইজ স্মোকার, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, এইটা ইম্পর্টেন্ট। কেয়ার অফ বাউল, ব্লাডার, স্কিন, যেহেতু সে বেড বাউন্ড থাকবে, ডিভিটি প্রোফাইলিক্স, এই জিনিসগুলো কিন্তু আমরা এগুলো বললে বুঝবে যে ইউ আর ম্যাচিউর ক্যান্ডিডেট, হ্যাঁ। দেন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচের মধ্যে সেকেন্ডারি প্রিভেনশন ইম্পর্টেন্ট। যা হয়ে গেছে হয়ে গেছে, এখন তার কিছু করার নেই, এখন আমাকে সেকেন্ডারি প্রিভেনশন করতে হবে। এর মধ্যে অ্যান্টিপ্লেটলেট থেরাপি, lipid lowering agent like statins, and treatment of comorbidity like diabetes and hypertension. সার্জারির মধ্যে carotid and aortic করতে পারি if stenosis between 70 to 99% present। এই কথাগুলো আপনি যখন বলে দিবেন, মোটামুটি ম্যানেজমেন্ট হয়ে গেল আপনার ইংলিশে। তো এই কথাগুলো মুখস্থ হয়ে রাখতে হবে স্ট্রোক, কারণ স্ট্রোক পাবেনই, ম্যাক্সিমাম আপনারা পাবেন স্ট্রোক। সেজন্য আমি এটা দিয়ে শুরু করলাম। যদি বা গতদিন আমরা স্ট্রোকের পেশেন্ট দেখাতে পারি নাই, হয়তো যে কোনো দিন দেখাবো, কারণ স্ট্রোক পাওয়াই যাবে, খুঁজলেই পাওয়া যাবে স্ট্রোক হাসপাতালে। তো এইটা একটা কাজে, এটা মুখস্থ করে ফেলবেন, এটা প্রথম কাজ আপনার। নিউরোলজি পড়ার প্রথম কাজ হচ্ছে এটা, কারণ এই কেসটা সবাই পাওয়ার সম্ভাবনা বেশি। বেশি কঠিন কেস না পড়ে এটা মুখস্থ করেন প্রথমে, একদম ঠোঁটের আগায়। আচ্ছা, দেন আরেকটা কোশ্চেন করে, সেটা কিন্তু লাস্টে আপনি সবকিছু বলার পরে এটা আপনাকে 20, এটা পারলে আপনাকে পারলেও 20 দিবেন, না পারলেও 20 দিবেন। বলবো হোয়াট ইজ দ্য লোকেশন অফ স্ট্রোক, হ্যাঁ। এখন লোকেশন অফ স্ট্রোক, লোকেশন ইয়ে করা কিছু মানে লোকালাইজেশন আর কি, মেইনলি লোকালাইজেশন করার কিছু ওয়ে আছে। যেমন যদি আমাদের স্ট্রোকটা ব্রেন ইয়েতে সেরিয়াল কর্টেক্সে হতে পারে, যখন ফাইবার গুলো যায়, দেন ইন্টারনাল ক্যাপসুল দিয়ে যায় সেরিয়াল কর্টেক্সে। এখানে যদি স্ট্রোকটা হয়, এটা এক ধরনের ফিচার হয়। আবার ইন্টারনাল ক্যাপসুলে যদি স্ট্রোকটা হয়, সেটা এক ধরনের ফিচার হয়। বাট এরপরে হচ্ছে কি ব্রেন স্টেমের নামে, ব্রেন স্টেমে যখন যদি স্ট্রোক হয় কোনো কারণে, সেটা ফিচারের নাম। তো ইউজুয়ালি পরীক্ষার সময়, কারণ এইখানে যদি স্ট্রোক হয়, পেশেন্ট ইউজুয়ালি অ্যাফেসিক থাকে, পেশেন্ট নন কোঅপারেটিভ থাকে, বিভিন্ন ধরনের তার ফিচার আসে যেগুলোতে পেশেন্ট অত কোঅপারেট করে না এক্সামিনেশন সময়, কারণ তার অনেক ধরনের, যে আমরা জানি যে কর্টিক্যাল ফাংশন আছে, সব অনেক ধরনের লস হয়, হ্যাঁ। ফ্রন্টাল লোবে হলে এক্সিকিউটিভ ফাংশন লস হয়, টেম্পোরাল লোবে হলে তার স্পাশিয়াল যে ল্যাঙ্গুইস্টিক ফাংশনটা লস হয়, অ্যাফেসিয়া হয়ে যায়। তো কাজে এইসব পেশেন্টকে ইউজুয়ালি পরীক্ষা আনে। এবং এই ব্রেন স্টেম তো আমরা জানি আরো খারাপ জায়গা, এখানে হলে তো পেশেন্ট অনেক সময় কনসাসনেস থাকে না, কারণ এখানে রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম থাকে। এজন্য ম্যাক্সিমাম পরীক্ষায় দেয় সেটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল, হ্যাঁ। এবং আলটিমেটলি বোধ হয় ইন্টারনাল ক্যাপসুলে। স্ট্রোকটা কোথায় হয়েছে জিজ্ঞেস করে, ইন্টারনাল ক্যাপসুল। আচ্ছা, এখন ইন্টারনাল ক্যাপসুলের স্ট্রোকে কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে, যেটা যে কারণে আমরা ইন্টারনাল ক্যাপসুলের স্ট্রোক বলি এই যে এই পেশেন্টটাকে। কেন? সেটা হচ্ছে যে তো মানে সেম সাইডে মানে আনক্রসড হেমিপ্লেজিয়া। আনক্রসড হেমিপ্লেজিয়া বলতে বোঝাচ্ছে আপনার যেই পাশে ফেশিয়াল নার্ভে উইকনেস থাকবে, সেই পাশে তার উইকনেস, আপার মোটরটা, হ্যাঁ, এটাকে বলতেছে আনক্রসড। তাহলে ক্রসড কোনটা? যেটা হচ্ছে আপনার মিড মানে যে ব্রেন স্টেমে যেগুলো হয় সেগুলো ক্রসড হয়, কারণ হচ্ছে এক পাশে লোয়ার মোটর টাইপ অফ ক্রেনিয়াল নার্ভ লেশন থাকে, আরেক পাশে আপার মোটর টাইপ অফ হেমিপেডেসিস বা হেমিপ্লেজিয়া থাকে। তো কাজেই এটাকে বলে ক্রসড, হ্যাঁ। আর এগুলো হচ্ছে আনক্রসড, এটা একটা। এবং এই আপার মোটর টাইপ অফ 7 অথবা 12 অথবা 10 ফিফথ ক্রেনিয়াল নার্ভ পালসি থাকে, মানে ওই পাশে আপার মোটর টাইপ থাকে, নট লোয়ার মোটর টাইপ। এটা দেখে বোঝা যায়। এবং অ্যাবসেন্স অফ কর্টিক্যাল ইনভলভমেন্ট, কারণ কর্টিক্যাল ইনভলভমেন্ট আমরা জানি কি অ্যাফেসিয়া থাকে, সো এখানে অ্যাফেসিয়া থাকে না, পেশেন্ট কথা বলতে পারে, হ্যাঁ। প্রিজার্ভেশন অফ কনশাসনেস, এটা কোথায় ব্রেন স্টেম হলে কনশাসনেস থাকে না, হ্যাঁ। এবং রেপিড রিকভারি হয়। তো এইসব পেশেন্টকে হাসপাতালে পরীক্ষার সময় দেয়। কাজেই আমরা যে যদি 7 ক্রেনিয়াল নার্ভ পালসি পাই, সাথে যদি থাকে যে তার এরকম আনক্রসড থাকে, দেন উই ক্যান সি দিস লোকেশন ইজ অ্যাকচুয়ালি ইন্টারনাল ক্যাপসুল। কাজে এটা নিয়ে এত ইয়া নাই, বলে দিবেন ইন্টারনাল ক্যাপসুল। পরীক্ষা ইন্টারনাল ক্যাপসুলে স্ট্রোক যাদের হয় সেগুলোকে ইউজুয়ালি দেয়। এটা হচ্ছে লোকালাইজেশন। এই যে একটা হচ্ছে আনক্রসড হেমিপ্লেজিয়া, হেমিসেন্সরি লস হইতে পারে। অনেক সময় যদি ইন্টারনাল ক্যাপসুলের লোকেশন নাই, যদি পিছন দিকে স্ট্রোকটা বড় হয়, হেমিসেন্সরি লস হইতে পারে, সাথে হোমোনেমাস হেমিওনেপিয়া হইতে পারে।
তো কাজেই মেইন কথাটা মনে রাখবেন যে আনক্রসড হেমিপ্লেজিয়া, মানে ফেশিয়াল নার্ভ যেদিকে ইনজুরি হয়েছে, আপার মোটর টাইপ উইকনেস ডেভেলপ করছে, সেই পাশেই আপনার হেমিপ্লেজিয়া। দিস ইজ আনক্রসড, এবং এটা লোকালাইজেশন ইজ ইন্টারনাল। আচ্ছা, এটা গেল স্ট্রোক। স্ট্রোক নিয়ে কারো কোনো কথা আছে? কারো কোনো মতামত? আচ্ছা, স্ট্রোক পেশেন্ট গুলো বোঝারও অনেক সময় পোস্টার দেখে বোঝা যায় এবং গেট, হ্যাঁ, গেটটা হেমিপ্লেজিক গেট আমরা যেটা বলি, এটা গেটটা দেখলে বোঝা যায়। আর একটা হচ্ছে যে পোস্টার, এটা তার আমি মুখে মুখে বলতে পারতেছি না, তবে বেশ সাইডে হয়তো আমি দেখানোর চেষ্টা করি। এটা একটু মাথায় রাখবেন যে পোস্টারটা দেখে, যে হাতের অপোজিশন দেখে বোঝা যায় যে স্ট্রোকের পেশেন্ট, অথবা হাঁটার মুভমেন্ট দেখে বোঝা যায় যে দিস ইজ স্ট্রোক পেশেন্ট। কাজে এই স্ট্রোকটা শিখবেন সবাই, এটা যাতে মিস না। আচ্ছা ভাইয়া, ওই যে হেমিসেন্সরি লস মিন্স পেইন টেম্পারেচার লস হয়? যে কোনো ধরনের সেন্সরি লস হতে পারে, ডিপেন্ডিং অন দা কোন ধরনের ফাইবার গেট। যেমন ইন্টারনাল ক্যাপসুলটা এরকম থাকে, হ্যাঁ, লোকেশন এরকম, এটা থাকে না যে এন্ট্রিলিম, জেনু, হ্যাঁ, জেনু এন্ড পোস্টার। এখন কোথায় আপনার ইয়ে হচ্ছে, এখান থেকে সব বান্ডেল গুলা কিন্তু মুভ করে, হ্যাঁ, মানে আপনার যেই জায়গায় ইনফেকশন হবে সেটা যাবে, হ্যাঁ, তবে সবগুলো সেন্সরি ফাইবারই মোটামুটি এদিক দিয়ে যায়, হ্যাঁ। তো কাজেই যে কোনো ধরনের সেন্সরি লস হইতে পারে। আর হোমোনিমাস হেমিয়ানোপিয়া বলতে পেশেন্ট কোন ধরনের গেস প্রবলেম বলবে ভাইয়া? যেটা হচ্ছে যে ওই হোমোনিমাস মানে টিপিক্যাল যেটা অক্সিপিটাল লোবে যেটা হয়, যে এক পাশের টেম্পোরাল ফিল যাবে, আরেক পাশে নেজাল ফিল যাবে, এরকম এরকম। আর বাইটেম্পোরাল যেটা আমরা বলি, দুই পাশে তার টেম্পোরাল ফিল যাবে, এটা বাইটেম্পোরাল। তবে ইউজুয়ালি পরীক্ষার সময় এরকম কেস দেয় না, এত ম্যাসিভ স্ট্রোক ইউজুয়ালি দেয় না, ইউজুয়ালি শুধুমাত্র মোটরই লস দেয়, সেন্সরি লস কখনো দিতে দেয় ভাইয়া ওই স্ট্রোক কি ভাইয়া অ্যাকিউট গুলো দেয় না ভাইয়া, হচ্ছে ক্রনিক গুলো ভাইয়া, না দুইটাই দিতে পারে? দুইটাই দিতে পারে, তবে একিউট, একদম একিউট বলতে একদম একদম হাইপার একিউট যেটা, সেখানে কিন্তু ইউজুয়ালি স্ট্রোক কিন্তু হাইপার একিউট স্ট্রোক কেউ দেখছেন কিনা জানি না, অনেক সময় ফ্ল্যাসিড থাকে কিন্তু, হ্যাঁ, ফ্লাসিড জি। কিন্তু এত হাইপার একিউট ওরা পায় না, ওরা 1-2 দিন পরে কিন্তু কিন্তু স্টিফনেস ডেভেলপ করে। কাজেই ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই যে একদম ফ্ল্যাসিড নিয়ে আসবে স্ট্রোক, কিছুদিন পরেই দেয় ওরা, মোটামুটি স্টেবল পেশেন্ট দেয়, এরকম আনস্টেবল পেশেন্ট দেয় না, একদম অ্যাকিউট হাইপার অ্যাকিউট নিয়ে আসে। আচ্ছা, এটা গেল আমাদের সবচেয়ে কমন কেস স্ট্রোক। আরেকটা কেস এই যেটা গতদিন আমরা দেখেছি, হ্যাঁ, মানে যারা গতদিন ক্লাস করেছেন তারা দেখেছেন যে স্পাস্টিক প্যারাপ্যারেসিস, এটা আমাদের হাসপাতালে মোটামুটি পাওয়া যায়, দুই ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে উইদাউট সেন্সরি লেভেল, এটা একটু ঝামেলা করে, হ্যাঁ, আরেকটা হচ্ছে উইথ সেন্সরি লেভেল। উইথ সেন্সরি লেভেল হলে তো খুব সহজ, এটা বলবো আমি পরবর্তীতে। আর উইদাউট সেন্সরি লেভেল হলে তখন অনেকগুলো ডিডি চলে আসে, তখন এই প্যারাপ্যারেসিসের সাথে মানে প্রেজেন্টেশন তো ওই আগেরটার মতোই, এরকম বাইলেটারাল উইকনেস থাকবে, ওই যে আই নিড টু, মানে গদ বাঁধা কথা, এটা মুখস্থ রাখতে হবে, বলতে হবে। দেন bilateral weakness of both limbs, hypertonia, hyperreflexia, bilateral plantar extensor, all matter sensation are intact, মানে sensory level নাই, ইনটেক হয়ে আছে। তো দ্যাট ইজ স্পাস্টিক প্যারাপ্যারেসিস। হ্যাঁ, তার মানে হাতে সে করছিল, সাপোজ ধরেন সে পা এক্সামিন করতে দিছে তাকে, পা এক্সামিন করে সে দেখলো যে পায়ে আসলে মেইন জিনিসটা হচ্ছে তার স্পাস্টিসিটি বা যেটা আপার মোটর টাইপ, হ্যান্ড ইজ নট ইনভলভ, হ্যাঁ, হাত ভালো আছে, এখানে কোনো স্পাস্টিসিটি নাই, কিছু নাই, এখন ডিডি কি হবে? বাট এইসব ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করি কি, যদি আমরা মাইলোপ্যাথি হয়, মাইলোপ্যাথিতে এরকম হওয়ার কথা, যেটা ডরসাল মাইলোপ্যাথিতে, যেখানে আমরা একটা সেন্সরি লেভেল এক্সপেক্ট করি, বাট প্র্যাকটিক্যালি অনেক সময় পাওয়া যায় না, হ্যাঁ। তো কিছু কিছু ক্ষেত্রে আছে যে মাইলোপ্যাথি ছাড়াও এরকম স্পাস্টিক প্যারাপ্যারেসিস ডেভেলপ করে কিছু কিছু কন্ডিশন। এর মধ্যে একটা হচ্ছে হেরিডিটারি স্পাস্টিক প্যারাপ্যারেসিস, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। এমএনডি অনেকগুলো ভ্যারাইটি আছে, হ্যাঁ। তো এর মধ্যে যেটা একটা আছে যে শুধু আপার মোটর নিয়ে প্রেজেন্ট করে, আর আরেকটা আছে যে শুধু লোয়ার মোটর নিয়ে প্রেজেন্ট করে। আর আমাদের যেটা কমন ভ্যারাইটি হেমাটোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, সেটা হচ্ছে বোথ টাইপ, তাই না? কাজেই যেটা শুধুমাত্র আপার মোটর নিয়ে সেটা প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ডিসঅর্ডার যেটা আছে প্যারাস্যাজাইটাল মেনিনজিওমা, যেটা মানে স্যাজাইটাল যে সূচা, সেখানে যদি কোনো একটা টিউমার হয়, মেনিনজিসে কোনো টিউমার হয়, সেসব ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্যারাপ্যারেসিস হয়, কোয়াড্রিপ্যারেসিস হয় না। তো সেটা এই তিনটা তখন একটু আগের দিকে চলে আসবে। বাট ডরসাল মাইলোপ্যাথি ডিউ টু কম্প্রেসিভ ও নন কম্প্রেসিভ কজও ডিডিতে আসবে, এটা শুনতে চায়।
যদিও বা আমরা কি বলি যে মাইলোপ্যাথিতে আমরা এক্সপেক্ট করি একটা সেন্সরি লেভেল, বাট প্র্যাকটিক্যালি অনেক সময় পাওয়া যায় না। তখন যদি বলতে পারে যে হাউ ক্যান ইউ এক্সপ্লেইন দিস, তখন বলতে পারে অনলি মোটর ফাইবার আর অ্যাফেক্টেড। এটা বলতে হবে, এটা বলে গা বাঁচাইতে হবে, বাট ওরা এটা শুনতে চায় ডরসাল মাইল। এবার প্র্যাকটিক্যালি আপনারা হাসপাতালে গেলে দেখবেন যে অনেক মাইলোপ্যাথির পেশেন্ট সেন্সরি কোনো লেভেল নাই, শুধুমাত্র স্পাস্টিক প্যারাপেরিসিস অর কোয়াড্রিপেরিসিস নিয়ে আসে। কাজেই এটা বইয়ে পাবেন না, বাট রিয়েল লাইফে কিন্তু মোর কমন দেন সেন্সরি লেভেল। ফার্স্ট তিনটা বলার পরে যদি ফার্দার জিজ্ঞেস করে তখন ডরসাল মাইলোপ্যাথি বলবো হ্যাঁ, নাকি একটু আগেই ওয়েট বলবো? করবেন, হ্যাঁ একটু ওয়েট করবেন, একটু দম তিনটা নিবেন। বলার পর। এই তিনটাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, জি জি এটাতে আমাকে এক্সপ্লেন করতে হচ্ছে একটু আউট অফ নর্ম, তাই না? তখন একটু দম জি। নিবেন, ওর ইয়েটা দেখবেন, ওর মোটিভটা দেখবেন, ও আরো শুনতে চায় কিনা। হ্যাঁ, দেন ডরসাল মাইলোপ্যাথি। জি। ইনভেস্টিগেশনের মধ্যে এমআরআই, স্পাইনাল কর্ড, ব্রেন এন্ড স্পাইনাল কর্ড করব, দেন সিএসএফ ফর অলিগোক্লোনাল ব্যান্ড, যেহেতু আমার মাইলোপ্যাথি একটা ডিফারেন্সিয়েশন, এই যে হেরিডিটারি কজ গুলো আমার ডায়াগনোসিস করতে হলে আমাকে করতে হবে জেনেটিক টেস্টিং। এমএনডি যদি সাসপেক্ট করি আমার ইএমজি করতে হবে, এটা এক। হ্যাঁ, এটা হলো উইদাউট সেন্সরি। হ্যাঁ, সেন্সরি লেভেলটা খুব সহজ, এটা তো আমরা গতদিন দেখলাম যে একটা নির্দিষ্ট লেভেল মতো থাকে, সেটা ইউজুয়ালি থোরাসিক লেভেলই হয়। হ্যাঁ, তো ওই জায়গায় মেইনলি মেটাস্টেসিস বলেন, ওখানে ফ্র্যাকচার এগুলো বেশি হয়। তো আচ্ছা ভাই, একটু ইন্টারাপ্ট করতেছি, ওই যে অলিগোক্লোনাল ব্যান্ড, এটা কি হুম। এমএস এ পাবো না ট্রান্সভার্স মাইলাইটিসে পাবো ভাই? এটা মানে মেইনলি কথা হচ্ছে কি যে এমএস এ একটা মানে যে কোনো ধরনের ইনফ্লামেশন হলে এক ধরনের ব্ল্যান্ক তৈরি হয়। হ্যাঁ, তো ট্রান্সভার্স মাইলাইটিস হচ্ছে এমএস তো সরাসরি ইয়ে করে না, মানে কোনো রিলেশন করে না। এমএস এর একটা প্রেজেন্টেশন হচ্ছে ট্রান্সভার্স মাইলাইটিস। হ্যাঁ, তো ট্রান্সভার্স মাইলাইটিস অনেক ভাবে হতে পারে, এবং সেই সব ক্ষেত্রে আপনি অলিগোক্লোনাল ব্যান্ড পেতে পারেন। সেটা হতে পারে আচ্ছা, সার্কোইডোসিস। সেদিন আমরা যখন ডিডি বলছিলাম তখন হুম। ফাতেমা আপু একটা কথা বলছিল যে হুম। টিএম যদি হয়, মানে যদি এমএস, ওই যে পেশেন্টটা ভাইয়া আপনার এক সাইডে অ্যাট্রোফি এক সাইডে প্যাপিলিডিমা, ওটা আমি স্টেশন 5 করেছিলাম, ওইটার মধ্যে ট্রান্সভার্স মাইলাইটিস, এই যেহেতু একটা কথাতে আপু বললো লিম্ফোসাইটিক প্লিওসাইটিসিস ট্রান্সভার্স মাইলাইটিস, এই ধরনের একটা কথা উচ্চারণ করলো। আর এমএস এ বললো অলিগোক্লোনাল ব্যান্ড, ওইটা তো আমি বই পড়েছিলাম ভাইয়া 30% ক্ষেত্রে অলিগোক্লোনাল ব্যান্ডটা প্রেজেন্ট থাকে এমএস এ, অলিগোক্লোনাল নন ব্যান্ড আসলে স্পেসিফিক। একটা নন স্পেসিফিক ফাইন্ডিংস। হ্যাঁ, অনেক ডিসঅর্ডার হ্যাঁ 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 দেখবেন, হ্যাঁ। এটা নিয়ে অত আচ্ছা বেশি আপনার টেনশন করার কিছু নাই। এবং ট্রান্সভার্স মাইলাইটিসটা একটা প্রেজেন্টেশন অফ এমএস। হ্যাঁ, এমএস এর অনেক ধরনের আচ্ছা প্রেজেন্টেশন আচ্ছা। আছে, এর মধ্যে ট্রান্সভার্স মাইলাইটিস শুধু এমএস ছাড়া অনেক কারণে হতে পারে, সেটা সার্কোইডোসিস হ্যাঁ এর কারণে হতে পারে, এসিলিতে হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজেই এবং ভাস্কুলাইটিস। এসব ক্ষেত্রে অলিগোক্লোনাল ব্যান্ড আপনি পাইতে পারেন। হ্যাঁ, তো কাজে ওইটা নিয়ে তো ইয়ে করার কিছু নেই, ওয়ারি হওয়ার কিছু নেই। এটা দিস ইজ নন স্পেসিফিক। তবে আমাকে যদি এমএস অথবা ট্রান্সভার্স মাইলাইটিস ডায়াগনোসিস করতে হয়, আমাকে এমআরআই করতে হবে। হুম, এটা হচ্ছে মেইন। আর খুব বেশি কমপ্লিকেটেড এসব জিনিস মানে কোশ্চেন আপনি কোর্সের মনের মধ্যে আসছে, বাট এগুলো পরীক্ষার সময় ওদের ওগুলো যারা পরীক্ষা নিতে আসবে, ওরা জাস্ট মেডিসিনের একজন প্রফেসর, ওদের এত ডিটেইলস কোথায় কোথায় কি অতটা নিয়ে ওদের মাথা থাকে। আপনি জাস্ট ইনভেস্টিগেশন নামগুলো বলে আসতে পারলে তো হয়। এটাই। এজন্য আমি বলব যে হ্যাঁ, আপনারা পড়েন, বাট আগে বেসলাইন গুলো আগে ভালো মতো মুখস্থ করে, মানে বেসলাইন জিনিসগুলো মাথায় ঠোঁটের আগে রাখতে হবে। বেশি খুব ডিটেইলস এ পড়ার খুব বেশি প্রয়োজন নাই। হুম? তবে টুকটাক জিনিস জানতে হবে যে হ্যাঁ, এটাতে ইএমজি তে কি পাবো? এই সিএসএফ স্টাডি করলে কি পাবো আমি এটাতে, এই এমএসএ অলিগোক্লোনাল ব্যান্ড পাবো। এই জিনিসগুলো একটু আচ্ছা ভাইয়া, এমএনডি কি শুধু লোয়ার মোটর প্রেজেন্টেশন নিয়েও আসতে পারে পরীক্ষায়, হ্যাঁ, আসতে নাকি পারে। আচ্ছা ওই তখন তো কি ফ্ল্যাক্সিড টাইপ ইয়ে থাকবে না হ্যাঁ, পরীক্ষায় আসতে পারে লোয়ার সেটা না, মোটর? ডিডিতে আসবে আরকি। হ্যাঁ, আচ্ছা ডিডিতে আচ্ছা। আসবে। যখন আপনি না তখন দেখবেন যে ওয়াস্টিং আছে একটা পেশেন্টের, ফ্ল্যাসিড, হুম ফ্ল্যাসিড টাইপ, হ্যাঁ হ্যাঁ প্যারাপ্লেজিয়া অথবা কোয়াড্রিপ্যারেসিস, সিভিয়ার ওয়াস্টিং। আচ্ছা এখানে তো হ্যাঁ অনেকগুলো ডিডির মধ্যে একটা হচ্ছে মোটর নিউরোপ্যাথি, তো মোটর হ্যাঁ নিউরোপ্যাথির হ্যাঁ সাথে অনেকগুলো ডিডি হিসাবে এমএনডি একটা আসবে। হ্যাঁ, পিএমএ ভ্যারাইটি যেটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। প্রক্সিমাল। তখন আমরা কি ওই যে ফ্যাসিকুলেশন দেখে ওটাকে চিনবো নাকি? না, এখন মানে ফেসিকুলেশনও অন্যগুলাতেও থাকতে পারে। হ্যাঁ, যেমন ওই যে আচ্ছা ঠিক আছে। এই যে একটা আছে মাল্টিফোকাল মোটর নিউরোপ্যাথি নামে একটা ডিসঅর্ডার আছে, যেটা সিআইডিপি এর একটা ভেরিয়েন্ট। হ্যাঁ, তো ওইটার ক্ষেত্রেও ফেসিকুলেশন থাকে। তবে এমএনডি তে ফেসিকুলেশনটা মোর কমন। ওইটা দিস ইজ ভেরি রেয়ার। হ্যাঁ, পিএমএ ভ্যারাইটি। কাজে ওগুলো বলার সময় একটু পরেই বলবো। হ্যাঁ, আনলেস একদম আপনি অবভিয়াস ফ্যাসিকুলেশন দেখেন যদি পান, হুম তবে আমার মনে হয় না এরকম এরকম কেস আমি কখনো দেখছি যে শুধুমাত্র পিএমএ ভ্যারাইটি এবং খুব বেশি
মানে ও আচ্ছা, না এগুলো দেয় না, না দিলে ইউজুয়ালি তো দেয় না, ভালো। তবে ওই যে মোটর নিউরোপ্যাথি ডিডি হিসাবে আছে, আচ্ছা দেয় না আসলে, পায় না। প্রথম কথা হচ্ছে এটা, পাইলে দিত, খুবই রেয়ার। আচ্ছা আচ্ছা, স্পাস্টিক সেন্সরি লেভেল তো ওই দিন আপনারা করছেন যে একটা লেভেল পর্যন্ত হতে হয়। এগুলো এইসব পেশেন্টে ইউজুয়ালি অনেক সময় ক্যাথেটার থাকে, ওটা মিস করবেন না। কজ হচ্ছে এখানে দুইটাই, ডরসাল মাইলোপ্যাথি, কম্প্রেসিভ টিউমারের জন্য স্কার, ট্রমা, টিউবারকুলোসিস। নন কম্প্রেসিভ মাইলোপ্যাথি হচ্ছে ট্রান্সভার্স মাইলাইটিস। হ্যাঁ, সেটা এমএস এর কারণে হতে পারে, অন্যান্য কারণে হতে পারে। তাহলে আমরা এমআরআই করবো সেই আগেরটার মতোই। আচ্ছা, এমএস এর জন্য আরেকটা টেস্ট আমরা বলে যে ভিজুয়াল ইভোক পটেনশিয়াল, ওটা করতে পারবে আগে থেকে বোঝার জন্য। আচ্ছা, আর বায়োপসি যেমন হচ্ছে আপনি টিবি যদি হয়, টিউমার যদি হয়, সেক্ষেত্রে এফএনএসি অথবা বায়োপসি করতে পারেন, সেক্ষেত্রে ডায়াগনোসিস করা যায়, মেটাস্টেসিস বিশেষ করে। এখানে দেখেন এটা একটা ক্রনিক কেস, সেখানে ম্যানেজমেন্টটা দেখেন আমি কিভাবে লিখছি, ম্যানুয়ালি মাল্টিডিসিপ্লিনারি ইনক্লুডিং দিস অকুপেশনাল থেরাপি স্পেশালিস্ট নার্স ম্যানেজমেন্ট অপশনস আর, এই ফরম্যাটটা আমি সবসময় ইউজ করতাম, মানে এই ফরম্যাটটা মুখস্থ করতাম, তো আমি যে কোনো ডিসঅর্ডারে এই ফরম্যাটটা ইউজ করতাম, ইউজ করে আনসারটা দিতাম। এই জন্য সবসময় আমার এগুলা মানে ঝামেলা হইতো। যেমন হচ্ছে যে যেকোনো ক্রনিক ডিসঅর্ডার এটাই যে ম্যানেজমেন্ট উইল বি মাল্টিডিসিপ্লিনারি ইনক্লুডিং, তখন ওই একটু চেঞ্জ করতাম, একটু এখানেই হয়তো হ্যামার ব্লাড ডিসঅর্ডার হলে হেমাটোলজিস্ট, এন্ডোক্রাইন হলে এন্ডোক্রাইনোলজিস্ট, এরকম চেঞ্জ করতাম, একটু এদিক ওদিক করতাম। স্পেশালিস্ট নার্স, তখন ফিজিওথেরাপিস্ট হয়তো বাদ যেত। তখন এরপরে পার্টটা ছিল ম্যানেজমেন্ট অপশন স্যার, জেনারেল মেজার্স, এটা তো সব পেশেন্টের ক্ষেত্রে, পেশেন্ট এডুকেশন কাউন্সিলিং, এটা বলে একটু দম নেওয়া যায়, এটা একটা ভালো দিক। ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ। ফার্মাকোলজিক্যাল আসলে ডিপেন্ড অন আন্ডারলাইং এটিওলজি, কি কারণে হয়েছে। যদি আমরা এমএস ধরি, সেক্ষেত্রে আমরা জানি একিউট স্টেজে আমরা কি দেই, আইভি মিথাইল প্রেডনিসোলোন স্টেরয়েড দিই এমএস এ। বাট ক্রনিক যদি হয়, মানে অনেক ধরনের এমএস এর বেশ কয়েকটা ভ্যারাইটি আছে, তাই না? তো এইসব ক্ষেত্রে আমরা ডিজিজ মডিফাইং এজেন্টস ইউজ করি। বিভিন্ন দুই একটা নাম মনে রাখতে পারলে, হ্যাঁ, ডিশ করতে পারে, ইন্টারফেরন বিটা, এগুলো আমরা জানি, পার্ট 2 তে সবাই পড়ছে, গ্ল্যাটেরেমিয়া রেসিটেড, নাটালিজুম্যাব অথবা ফিঙ্গোলিমড, এই দুই একটা নাম বলতে পারলে হবে। সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট আমরা জানি এমএস এর অনেক ক্ষেত্রে যেটা যে সময় যে সিম্পটম হয়, স্পাস্টিসিটি ডেভেলপ করতে পারে অথবা ইউরিনারি রিটেনশন হতে পারে, এগুলো সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট। আর ট্রিটমেন্টের টিউমারের ক্ষেত্রে আমরা জানি রিমুভাল, সার্জারি করতে হবে, টিবি হলে অ্যান্টিটিউবারকুলার মেডিকেশন। এই এটা আন্ডারলাইং এটিওলজির উপর ডিপেন্ড করতেছে আমার এই ম্যানেজমেন্ট। এই টিবিতে ক্ষেত্রে কোনো একটা গিবাস পাওয়া যায়, এটা হচ্ছে স্কার, এখানে একটা স্কার মার্ক। এটা কি ওয়াস্টিং, তাই না? এটাও এরকম একটা হ্যান্ড নিয়ে যদি ওয়াস্টিং নিয়ে আসে, আমরা কি চিন্তা করবো বলেন তো? মানে এমএনডি এমএনডি সিরিঙ্গোমাইলিয়া হ্যাঁ, প্লাস্টিক প্যারাপ্যারাসিস সাথে যদি এরকম ইয়ে থাকে, এমএনডি হইতে পারে, সিরিঞ্জোমাইলি হতে পারে, সিরিঙ্গোমাইলিয়া হতে পারে, সার্ভাইকাল মাইলোরেডিকুলোপ্যাথি হতে পারে, সার্ভাইকাল মাইলোপ্যাথি। মাইলোপ্যাথি। তো কাজে এরকম একটা তখন কাজে যখন আপনি পায়ে দেখবেন যে জাক এক্সাইটেড, হাতের উপর নজর দেওয়া খুব ইম্পর্টেন্ট, ব্যাকটা দেখা খুব ইম্পর্টেন্ট। তখন কিন্তু আপনার ডিডি এদিক ওদিক হয়ে যাবে, সেন্সরিটা খেয়াল করা, ডরসাল কলাম গেল কিনা। হ্যাঁ, তো কিছু কমপ্লিকেটেড ইস্যু আছে এখানে, সেগুলো একটু বলি। যেমন কিছু ক্লিনিক্যাল ক্লু দিয়ে আমরা বুঝতে পারবো যে কি কারণে হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ক্লুগুলো খেয়াল করতে হবে। যদি পেশেন্টের অপটিক অ্যাট্রোফি থাকে, আপনাকে যদি ফান্ডোস্কোপি করতে দেয়, দেন অপটিক অ্যাট্রোফি পাইলেন, আয়নও পাইলেন, ইন্টারনিউক্লিয়ার অপথ্যালমোপ্লাজিয়া, এটা নিয়ে আমি পরে একটু ডিসকাস করবো। আজকে একটু এটা ডিটেইলস ডিসকাস করতে গেলে অবশ্য ছবি টবি এঁকে বুঝাইতে হবে, কাজে আজকে বলবো না। তবে সেরিবেলার ইনভলভমেন্ট যদি থাকে, এমএস এর দিকে, মাল্টিপল স্ক্লেরোসিসে যাবে। গিবাস থাকলে টিবি, স্কার মার্ক থাকলে সার্জারি, ট্রমা হতে পারে। সিনড্রোমাইলিয়া ওই যে বললাম, স্মল মাসল ওয়াস্টিং থাকবে, লস অফ মাসল পাওয়ার থাকবে, যার বার্ন মার্ক থাকতে পারে। কারণ এইসব ক্ষেত্রে কি হয়, আমাদের যে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা ডিস্ট্রয় হয়ে যায় ডিউ টু দ্য সিরিংস। সিরিংসের কারণে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা ডিস্ট্রয় হওয়ার কারণে হ্যান্ডের, বিশেষ করে হ্যান্ডের যে আমাদের পেইন এবং টেম্পারেচার সেন্সেশনটা লস, পেইন এবং টেম্পারেচার সেন্সেশনটা লস হয়, দ্যাটস ওয়াই বার্ন মার্ক হয়। এটা আমরা জানি, এটাকে আমরা বলি ডিসোসিয়েটিভ সেন্সরি লস। হ্যাঁ, আচ্ছা, স্কার মার্ক থাকে, নেকে স্কার মার্ক থাকে, অনেক সময় এগুলো অপারেশন করে সিনড্রোমাইলিয়া। আচ্ছা, আরেকটা থিওরিটিক্যালের জন্য এটা, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আমি কখনো দেখি নাই, এবং আপনারা যারা কেউ দেখে থাকলে পারলে দেখতে পারেন, কিন্তু আমি পাইনি। এত অনেক দিন ধরে তো কেস দেখতেছি, বাংলাদেশে কি ডায়াগনোসিস হয় না কিনা, বা সামহাউ পাই নাই আমি আসলে, যে স্পাস্টিক প্যারাপ্যারাসিস অথবা কোয়াড্রিপ্যারাসিস এর সাথে যদি ডিসোসিয়েটিভ সেন্সরি লস, বাট সেটা যদি হয় আমার এই পোস্টিরিয়র কলামটা যদি ইনটেক্ট থাকে, হ্যাঁ, এটা কেন? তখন আমরা ইন্টারস্পাইনাল আর্টারি, আমরা জানি কি যে স্পাইনাল কর্ড যদি আমি করি, হ্যাঁ, ডিসেকশন করি, এই আমাদের ট্র্যাক গুলা, পোস্টিরিয়র ট্র্যাক দিয়ে যায় হচ্ছে মেইনলি আমাদের কি
জয়েন্ট পজিশন এন্ড ভাইব্রেশন, তাই না? আর এন্টিরিয়র এদিক দিয়ে এন্টিরিয়র একটা থাকে, একটা ল্যাটারাল। এটা যেমন এমনি পিরাপিরাল একটা নামে এদিক দিয়ে, আর ল্যাটারাল হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, যেটা পেইন টেম্পারেচার, হ্যাঁ? এটা আবার ক্রস করে, ক্রস করে। আচ্ছা, যাই হোক, এখন যদি স্পাইনের যে ব্লাড সাপ্লাই, এই দেখা যায় যে এই যদি এন্ট্রোস্পাইনোথ্যালামিক যদি ইসকেমিয়া থাকে, এটা ব্লাড সাপ্লাই দেয় যে এন্টিরিয়র 2/3, হ্যাঁ, পোস্টেরিয়র 1/3 দেয় পোস্টেরিয়র। তো কাজেই যখন দেখা যাবে যে একটা এরিয়া আছে, ওয়াটারশেড এরিয়া বলে, যে উপর থেকে আসে নিচ থেকে আসে, মাঝখানে একটু ইসকেমিক একটা জোন থাকে, ওই জায়গাটায় মেইনলি অনেক সময় দেখা যায় যে এন্ট্রোস্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে যদি কোনো কারণে কোনো একটা অক্লুশন হয়, বিশেষ করে কারো যে এএফ থাকে, এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, এসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এই অংশটুকু ডিস্ট্রয় হয়ে যায়। The anterior part supplied by the interspinothalamic artery, but posterior part intact থাকে, ভাইব্রেশন এবং জয়েন্ট পজিশন ইনটেক্ট থাকে, সাথে স্পাস্টিক প্যারা অথবা কোয়াড্রিপ্যারেসিস থাকে। এটাকে বলে হচ্ছে ডিসোসিয়েটিভ, এটাও এক ধরনের ডিসোসিয়েটিভ সেন্সরি লস। এরকম ফাইন্ডিংস এ পেশেন্ট পরীক্ষা দেওয়ার কথা, খুব দেওয়ার সম্ভাবনা 0.01%, কারণ পরীক্ষা কখনো দেয় নাই। খুব বেশি আনলাকি হলে পাইতে পারেন, এই জন্য থিওরিটা জেনে রাখা ভালো। যদি পান কোনো কারণে সন্দেহ করেন, এটা একটা বলে আসতে পারেন, থিওরিটিক্যাল ডিসকাশনের জন্য একটা ভালো জিনিস হতে পারে। আচ্ছা, কোয়াড্রিপ্যারেসিস তো প্যারাপ্যারেসিসেরই বড় ভাই, মানে এক্সটেনশন যদি উপরের দিকে হয় সেটা কোয়াড্রিপ্যারেসিস, একই রকম প্রায় কাছাকাছি, কজও প্রায় কাছাকাছি। এর মধ্যে এমএনডি একটা চলে আসে যদি সেন্সরি লেভেল না থাকে। সেন্সরি ইনভলভমেন্ট থাকলে এমএনডি আর আসবে না, হ্যাঁ। সেন্সরি লেভেল যদি আসে, এমএনডি আউট হয়ে যাবে। এটা সেন্সরি, মানে কারো যদি সেন্সরি লস হয়, এমএনডি ভার্চুয়ালি এক্সক্লুডেড, এটা মাথায় রাখতে হবে। তাহলে সার্ভাইকাল মাইলোপ্যাথি একটা বললাম, যে এখন যদি কয়েকটা ক্লু দেখতে পারে স্পাস্টিক কোয়াড্রিপ্যারেসিসের সাথে, যদি দেখেন যে তার নেকে কলার আছে, স্কার মার্ক আছে, দেন সার্ভাইকাল মাইলোপ্যাথি একটা ডিফারেন্সিয়াল। আচ্ছা, এখন এখানে কয়েকটা জিনিস আছে, কয়েকটা কথা বলে যে হাই সার্ভাইকাল, হ্যাঁ, আরেকটা হচ্ছে মিড সার্ভাইকাল, হ্যাঁ। আচ্ছা, হাই সার্ভাইকাল যেটা, মানে যদি আমরা সার্ভাইকাল ধরি C5, হ্যাঁ, C6, C7, এই সার্ভাইকাল স্পাইনাল। এখন হাই সার্ভাইকাল যদি C5 এর উপরে যদি তার কোনো ইনজুরি হয়, মাইলোপ্যাথি ডেভেলপ করে, দেন অল জার্কস এক্সাজারেটেড হবে, হ্যাঁ, মানে কোয়াড্রিপ্যারেসিস থাকবে। বাট এই লেভেলে যদি হয়, মিড সার্ভাইকাল লেভেলে যদি হয়, তখন দেখা যাবে যে এখান থেকে আমরা C5 C6 থেকে আমরা কি জানি, বাইসেপস এবং সুপাইন্টার জার্কটা আসে এই দুইটা লেভেল থেকে। এই দুইটা লেভেল যদি হয়, এটাকে বলে মিড সার্ভাইকাল। এইসব ক্ষেত্রে এক ধরনের স্পেশাল টাইপ অফ পাওয়া যায়, জার্ক পাওয়া যায়, হ্যাঁ। তো এটাকে বলে ইনভার্টেড সুপাইনেটর রিফ্লেক্স। এখানে একটা লিংক আছে, এটা দেখলে বুঝতে পারবেন। আর হচ্ছে যদি, বাট এখানে যে ইন্টারেস্টিং হবে কি, বাইসেপস এবং সুপাইনেটর জার্কটা থাকে, ডিপ্রেস থাকে, বাট যেহেতু C7 সাপ্লাই, ট্রাইসেপস ইজ সাপ্লাই বাই C7, ট্রাইসেপস জার্ক যেটা, তখন ট্রাইসেপস জার্কটা কিন্তু এক্সাজারেটেড থাকে। এবং অনেক পেশেন্ট দেখবেন যে ট্রাইসেপসটা এক্সাজারেটেড, বাট এই দুইটা কিন্তু ডিপ্রেসড। এগুলো হচ্ছে মিড সার্ভাইকাল, হ্যাঁ, মাইলোপ্যাথি। আবার যেটা একদম C5 এর উপরে, সেগুলো সবগুলো জার্ক এক্সাজারেটেড থাকে। এবং এই মিড সার্ভাইকালে আরেকটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এই আমরা যেটা বলতেছিলাম যে ইনভার্টেড সুপাইনেটর জার্ক। এটা যখন যে সার্ভাইকাল মাইলোপ্যাথি পেশেন্টগুলো যদি পান, ওয়ার্ডে থাকেই প্রায়, যে সার্জারি ওয়ার্ডে বেশি থাকে, ওদের দেখবেন যে এরকম থাকে মিড সার্ভাইকাল মানে ইনভার্টেড সুপাইনেটর জার্ক। এখানে একটা লিংক আছে, লিংকটা একটু দেখে নিন, পরে ক্লিক করে রাখলাম। আচ্ছা, আরো কিছু ইন্টারেস্টিং কেস আছে, যেমন হচ্ছে স্পাস্টিক কোয়াড্রিপ্যারেসিসের, এর মধ্যে একটা ফ্রেডরিক অ্যাটাক্সিয়া আমরা জানি। অবশ্যই এখানে আরো কিছু ফিচার থাকে, মানে অ্যাটাক্সিক গেট থাকে, মানে সেরেব্রাল লেশন থাকে। এগুলো আমরা আপাতত এটা নিয়ে বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, এগুলো মাথায় রাখেন না, এগুলো কেস দেখানোর সময় বলবো। আশা করি ফ্রেডরিক অ্যাটাক্সির কেস পাওয়ার সম্ভাবনা আছে। সাবিকুর কম্বাইন্ড জেনারেশন, এগুলো পরে আলোচনা করব। এই অংশটুকু থাকা আমাদের আজকে এইটুকু পর্যন্তই আমরা রাখি, বেশি প্রথম দিন কমপ্লিকেটেড না করি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কয়েকটা কেস আমরা আজকে ডিসকাস করলাম, কমন কয়েকটা কেস। ও, আরেকটা কেস বাকি আছে, হ্যাঁ। তো এই অংশটুকু আমরা স্কিপ করব, এই অংশটা আমরা কেস দেখিয়ে বলবো। থিওরিটিক্যাল এই পার্টটা এখন বললে কমপ্লিকেটেড হবে। তো এরপরে আমরা আরেকটা কেস গতদিন দেখেছিলাম, সেটা আমরা করতে চাই, ডিসকাস করতে চাই। এটা হচ্ছে ফ্ল্যাসিড প্যারাপ্যারেসিস। যেহেতু আমরা চেষ্টা করবো যে যেই সিস্টেম আমরা দেখাচ্ছি সেই সিস্টেমের থিওরিটা শেষ করতে চাই, তাহলে ইজি হবে, আপনাদের ধরতে ইজি হবে।
কারণ এই কেসটা গতদিন সবাই দেখছেন, বিশেষ করে যারা শনিবারে ক্লাস করছেন, শুক্রবারে ক্লাস করছেন, তারা তো এই সপ্তাহে ক্লাস করবেন, তারা কিন্তু এখন এগুলো ওরিয়েন্ট করতে পারবে। যে ফ্ল্যাসিড প্যারাপেরেসিসে আমরা কেস দেখলাম, বা একজন বলেন তো শুক্রবারে ক্লাস করছেন, কি ছিল ডায়াগনোসিস আমরা যে ফ্ল্যাসিড প্যারাপেরেসিস কেস দেখলাম, কে বলতে পারবেন? কে আছে? থাইরোটক্সিকের পেশেন্ট আর থাইরোটক্সিক যেটা ছিল, একটা ছিল থাইরোটক্সিক আমরা ছিল, একটা হ্যাঁ, জিবিএস ছিল, তাই না? প্রথম দেখি নাই, কিন্তু থাইরোটক্সিকটা দেখছি। প্রথমটা প্রথমে একটা GBS বাচ্চা ছিল। মেয়ে দেখেছিলেন, হ্যাঁ, একটা বাচ্চা জিবিএস একটা মেয়ে দেখেছিলেন। বাচ্চা একটা মেয়ে ছিল, ওটা একটু টক্সিক ছিল, পরে আর দেখতে দেয় নাই, কিন্তু ওটা না, ছিল পরে মেনলি আমি জিবিএস। গেছিলাম যখন হ্যাঁ। জি। ও দেখতে পারছিলেন পরে? আমি জাস্ট খালি ওই যে লোয়ার লিম্বটা এক্সামিন করে চলে আসছি, ওর সাথে বেশি আর কথা বলি নাই, খালি ফাইন্ডিংসটা দেখে চলে আসছি। ওরা একটু টক্সিক হয়ে গেছিল। হুম। আচ্ছা, যাই হোক, মেইনলি হচ্ছে যে মানে জিবিএস, এআইডিপি, হ্যাঁ, ওইটা হচ্ছে মেইন ডায়াগনোসিস। বাট সাথে ডিডি গুলো আর কি অনেকে বলতে পারে নাই, ডিডি গুলো আর কি বলতে হবে। সাথে আরেকটা কথা যেটা অনেকে বলেছেন, অনেকে বলেন নাই, এটা হচ্ছে ওগুলো তো বলবেনই, দেন আই উড লাইক টু, কমন কথাটা তো বলবেনই, সাথে আই উড লাইক টু এক্সামিন দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। আমরা জানি কি জিবিএস বা এআইডিপি তে অনেক সময় কিন্তু কার্ডিয়াক ইনস্টেবিলিটি হয়, হ্যাঁ, আবার আগে একিউট ইন্টারমিডিয়েট পরফেরিয়াতেও কিন্তু এরকম অটোনমিক ইয়ে থাকে, হ্যাঁ, ইনভলভমেন্ট থাকে, হাইপারটেনসিভ ক্রাইসিস হয় অনেক সময়। রেসপিরেটরি এক্সামিনেশন স্পেশালি ফোর্থ ভাইটাল ক্যাপাসিটি, এটা যাতে মিস না হয়। কার্ডিওভাস্কুলার ভুলে গেলেও এটা যাতে মনে না হয়, বাই বেডসাইড স্পাইরোমেট্রি। কারণ রেসপিরেটরি মাসল প্যারালাইসিস হলে পেশেন্ট কিন্তু বাঁচবে না, আপনাকে শো করতে হবে যে ইউ আর এ ভেরি সেফ ডক্টর। তো এটা হলে ওরা আপনাকে পাস করবে, এটা জিজ্ঞেস করবে। স্ট্রোকের ক্ষেত্রে যেমন আমি বললাম, কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করতে চাই, ক্যারোটিড গ্রুপ 2 দেখতে চাই, হ্যাঁ, এবং পেরিকার্ডিয়াম দেখতে চাই, এট্রিয়াল ফিব্রিলেশনের জন্য পাস দেখতে চাই। এটার ক্ষেত্রে ঠিক সেভাবে বলতে হবে যে দিস আই উড লাইক টু ডু দ্য ফোর্থ ভাইটাল ক্যাপাসিটি বাই বেডসাইড স্পাইরোমেট্রি। এখানে ডিডি গুলো আপনারা তো প্রেজেন্টেশন তো সবাই জানেন যে হাইপোটোনিয়া, হাইপোরিফ্লেক্সিয়া খুব সহজ, প্লান্টার নন রেসপন্সিভ হতে পারে, প্লান্টার ফ্লেক্সর হতে পারে, অল মোরাল সেন্সেশন আর ইনটেক, ইউজুয়ালি ইনটেক থাকে, হ্যাঁ। ভাইয়া এখানে কার্ডিওভাস্কুলার কেন দেখতে চাইলাম? কার্ডিওভাস্কুলার যেমন এখানে ডিডির মধ্যে একটা দেখেন, একুইট ইন্টারমিডিয়েট পরফাইরিয়া, হ্যাঁ, কিন্তু অনেক সময় হাইপারটেনসিভ ক্রাইসিস থাকে, হাইপারটেনশন, আচ্ছা আচ্ছা। জিবিএস এ অনেক সময় কিন্তু অটোনমিক ইনভলভমেন্ট থাকতে পারে, হ্যাঁ। তো কাজে এটা এই জন্য কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করতে চাইতে পারে। তাহলে আমাদের ডিডি গুলা কি শিখতে হবে? সবাই এটা জানি যে এআইডিপি অথবা গুয়েনবারি সিনড্রোম অথবা হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, হাইপারক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, থাইরোটক্সিক পিরিয়ডিক প্যারালাইসিস, একিউট ইন্টারমিডিয়েট পরফাইরিয়া, লেট পয়জন, এই ডিডি গুলো বলবে। ইনভেস্টিগেশনের মধ্যে এই জিনিসটা শুনতে চাই, আমি জিজ্ঞেস করছিলাম, দু একজন বলতে পারছেন, অনেকে বলতে পারেন নাই। এনসিএস এন্ড ইএমজি করব, মেইনলি এনসিএস এ আমরা ডিমাইলিনেশন ভ্যারাইটি দুইটা আছে। ডিমাইলিনেশন ভ্যারাইটিতে হচ্ছে নার্ভ কন্ডাকশন ভেলোসিটিটা কমে যায়, এক্সোনাল ভ্যারাইটিতে অ্যামপ্লিটিউডটা কমে যায়, হ্যাঁ, এটা হচ্ছে পার্থক্য। আর সিএসএস হচ্ছে অ্যালবিউমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। আমি ইলেক্ট্রোলাইট করব কেন? হাইপোক্যালেমিয়া দেখার জন্য অথবা হাইপারক্যালেমিয়া দেখার জন্য থাইরয়েড ফাংশন টেস্ট, এগুলো মাস্ট। আদার রুটিন টেস্ট বলতে পারেন। ম্যানেজমেন্ট মাল্টিডিসিপ্লিনারি এই বলবেন। এখানে যেটা আমি বেশি করবো যে প্রোফাইলিক্সিস অফ ডিভিটি, এই জিনিসটা শুনতে, রেগুলার মনিটরিং অফ দ্য ফোর্থ ভাইটাল ক্যাপাসিটি, এই দুটো যাতে মিস না হয়। অন্যগুলো বলবেন, বিশেষ করে বাউল ব্লাডার, স্কিন কেয়ার, এটা ইম্পর্টেন্ট। যেসব পেশেন্ট বেড বাউন্ড, তাদের বাউল ব্লাডার, স্কিন কেয়ারের কথা বলা উচিত, হ্যাঁ, বাট এই দুইটা যাতে মিস না। স্পেসিফিক মেজার্স এর মধ্যে আমরা এই খুব কয়টা ডোজে দিতে হয়, কি পরিমাণ দিতে হয় কিচ্ছু জানা লাগবে না, শুধু বলতে হবে আইবিআইজি প্লাজমোথেরাপি স্পেসিফিক, দ্যাটস ইট। আজকে আমাদের শর্ট কেস পড়াটা এতটুকুই। আমরা একটা গ্যাপ দিব 10 মিনিটের, ঠিক 10:05 শুরু করবো আমরা। এরপরে আমরা হচ্ছে অ্যাপ্রোচটা শিখাবো না আজকে। আজকে মেইনলি হচ্ছে অ্যাপ্রোচটা কিভাবে, অনেকে বলেন না যে ভাইয়া উনি পারে আমি কেন পারি না, বা অনেকে দেখা যায় যে উনি আমার থেকে বেশি সহজে ডায়াগনোসিস করতে পারতেছে, বা আমি পারতেছি না, বা একসাথে যখন পারফর্ম করবেন দেখবেন যে একজন সহজেই খুব ভালো স্টেশন 5 করতেছে, বাট আপনি করতে পারতেছেন। এর মধ্যে অনেক সময় দেখা যায় যে তাহলে আমার ল্যাকিংসটা কোথায়, তো আমি কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে আমি ভালো মতো অ্যাপ্রোচ গুলো শিখতে পারি, সেটার একটা ওয়ে আপনাদের আছে, শেখানোর চেষ্টা করব। তো সেটা আমরা 10 মিনিটের বিরতি নেই, ঠিক 10:05 শুরু করব। নাকি আরেকটু সময় দিব ডিনার করার জন্য? কারো কোনো মতামত আছে, নাকি তাড়াতাড়ি শেষ করে ফেলবো? কি মনে হয়? একজনকে জিজ্ঞেস করি। ফারহানা জাপা কি বলেন? ভাইয়া আমি তো ডিনার করে ফেলছি, এই জন্য আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা, হ্যাঁ, ডিনারের জন্য 10 মিনিট আসলে একটু কম সময় হয়ে যায়, তাই না? আচ্ছা, আমার মনে হয় 15 মিনিট দিলে মনে হয় বেটার হবে। হ্যাঁ, 10:15 তে শুরু করবো আমরা, ঠিক আছে।
10:15 হ্যাঁ ওকে আমি এখন ওই এটা কেটে দিচ্ছি